কমপ্লিট করবো না করবো, এগুলো আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। ঠিক আছে, দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কিছু নয়। আমি এখানে যে পয়েন্টগুলো করবো সেই পয়েন্টগুলো হচ্ছে আপনারা একটু মনে করে নিন। দেখেন, যে কোনো প্রশ্নের সময় আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এটার প্রেক্ষাপটটা বলতে হচ্ছে যে আসলে যে জিনিসটা আমরা করছি সেটা কোথা থেকে কিভাবে বিশ্লেষণ করলে সেটা আমার মনের মধ্যে থাকবে এবং কিভাবে আমি এটার ভিতরে আমার ভিতরে রেখে দিতে পারবো, সেই স্ট্যান্ডে এটাকে ফলো করতে হবে, মানে মূল প্রেক্ষাপটটাকে জানতে হবে। এখন তোদের কথা ধরো যে এর আগে আমরা যেমন প্রাগৈতিহাসিক পড়ছি মিশরীয়, মেসোপটেমীয়, সিন্ধু, মৌর্য আর জাপানিজ পড়ছি, তাই না? আজকে আমরা গ্রিক রোমান্টিক দেখবো। এখন যে কোনো সভ্যতারই কয়েকটা অংশে ভাগ করে নিতে হয়, যেমন প্রাগৈতিহাসিক, মিশর, মেসোপটেমিয়া, সিন্ধু, এগুলোর ক্ষেত্রে প্রথমে যে আমরা জিনিসটা ফলো করবো সেটা হচ্ছে আমরা অবশ্যই ধরেন যে এই প্রশ্নগুলোর মার্কস থাকবে হলো সর্বোচ্চ 10 অথবা সর্বোচ্চ 15, তাই তো? সর্বোচ্চ 10 অথবা সর্বোচ্চ 15। এখন কোনো মানুষের জন্য আমরা এগুলা কিভাবে কি কমপ্লিট করবো সেটা একটা ফ্যাক্ট, একটা ফ্যাক্ট হবে। এখানে জন্য ধরে যে আমরা রেগুলার ক্লাস করি না, এটা একটা সমস্যা। কারণ আমি এর আগেও বিষয়গুলো নিয়ে বলেছি, এখনো হয়তো বলছি, রেগুলার আমাদের ক্লাস করলে জিনিসগুলো আমরা ক্লিয়ারলি করতে পারবো। যে কোনো প্রকারের শুরুতেই কিন্তু আমরা সাধারণত ভূমিকা লিখি, তাই না? ভূমিকা লিখি, তারপরে হচ্ছে ভূমিকার পরে প্রশ্ন আসলে কি চাই সেটা একবার দেখার চেষ্টা করি, তারপরে মূল বিশ্লেষণে যাই, তারপরে আস্তে আস্তে সেটা সমাপ্ত করি। প্রশ্ন আমাদেরকে বুঝতে বলে সেটা তো মোটামুটি যদি আমি এটা ভালো করে না করি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, আমাকে সে বোঝাটা বুঝতে হবে। এখন ধরেন যদি মিশরীয় ক্ষেত্রে আসি বা মেসোপটেমিয়ার ক্ষেত্রে আসি, এইগুলোর ক্ষেত্রে সাধারণত সবার আগে মনে রাখবেন যে এই সভ্যতাটা কত খ্রিস্টপূর্বে শুরু হয়, কোথায় কিভাবে গড়ে ওঠে, কোন তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে, এর সাহিত্য কি, এর হচ্ছে লিখন পদ্ধতির নাম কি, তারপরে হচ্ছে যে বিশ্লেষণে যখন আমরা যাবো তখন তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। যে কোনো প্রশ্নের ক্ষেত্রে সাধারণত তিনটা ভাগের মধ্যে পড়তে হয়। এখন এই হচ্ছে ভূমিকা তো আমরা সবাই বুঝি, এটা ভূমিকা দিলাম, ভূমিকা 1 থেকে 2 মার্ক লেখা যায়। তারপরে ভূমিকার মধ্যে বললাম যে কত সনে বা কোন তীরবর্তী অঞ্চলে পদ্ধতি, এই নানা জিনিসগুলো থাকতে পারে। আর যদি ক্লিয়ার করে আমরা এই স্টারে দেখলে দেখবেন যে একটা প্রশ্ন করতে 15-20 মিনিটের মধ্যে কমপ্লিট হচ্ছে। আমরা প্রথমে যেভাবে লেখা দরকার ভূমিকাতে জাস্ট প্রশ্ন করে লিখবেন যে এই সভ্যতায় এত সালে এত খ্রিস্টাব্দে অমুক জায়গায় বা অমুক তীরবর্তী অঞ্চলে এটা স্থাপিত হয়। ঠিক আছে, এভাবে হয়তো ছোট্ট একটা প্যারা করবে, সেই ভূমিকা নাও লিখতে পাও, প্যারা করবে, এইভাবে প্যারা করে লিখতে প্যারা করে লিখবেন এটা কত সনে কোথায় লিখলাম। আবার আরেকটা প্যারা করলে সেই প্যারাতে লিখতে হচ্ছে লিখন পদ্ধতি, আর আমরা যা থাকে
আর একটা জানবেন এবার যদি পরের ফোনের কথা এবার যদি বিশ্লেষণ চায় এখন এখন যদি বিশ্লেষণটা চায় তাহলে কি করবো আমরা এখন দেখা যাচ্ছে এই যে মেসোপটেমিয়া মিশর সিন্ধু তারপরে আপনার গ্রিক রোমান এগুলো সব এক টাইপের প্রশ্ন কেমন এগুলো সব একই টাইপের প্রশ্ন আমরা প্রতিটা মধ্যে কিছু পয়েন্ট অবশ্যই উল্লেখ করবো কত সনে কোথায় হবে বিকুল পদ্ধতি সাহিত্য এটা আমরা দুইটা মধ্যে এটা দেখা যাচ্ছে আমরা 1 থেকে 2 মার্ক এটা দেখা যাচ্ছে 1 থেকে 2 মার্ক ধরে আমাদের টোটাল মার্কস আছে 15 মার্কসের মধ্যে আমরা 1 দিন বাদ দিই পরে থাকলে আমাদের কত স্টুডেন্ট থাকছে আমাদের 10 মার্ক কথার কথা 10 মার্ক এখন এর জন্য আমাদের তো আরো অনেক কিছু লেখা দরকার নেই একদিনের মধ্যে এটা পদ্ধতি কোথায় কিভাবে সনের মতো খ্রিস্টাব্দে ঘুরে উঠেছে এটা আমরা লিখতে পারতেছি আর তারপরে আমরা যখন বিশ্লেষণে যাবো এখন বিশ্লেষণে ম্যাক্সিমাম প্রশ্নের ক্ষেত্রে থাকে যে মিশরীয় সভ্যতা বিশ্বের সভ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এখানে একটা সভ্যতায় কি কি থাকে বুঝতে পারবেন অনলাইনে বা অফলাইনে যারা আছেন একটা সভ্যতায় কি থাকে বলে দেখুন রাইট স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা এখন যেমন আপনার এই যে মিশরীয় সবচেয়ে বেশি কি আছে স্থাপত্য আছে না তারপরে ভাস্কর্য আছে তারপরে চিত্রকলা আছে আবার মেসোপটেমিয়াতে আছে হচ্ছে আগে ভাস্কর্য তারপরে চিত্রকলা তারপরে স্থাপত্য মানে যে সংখ্যাটা বেশি স্থাপত্য মানে কি স্থাপত্য মানে হচ্ছে যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ উঠিয়া রাজবাড়ি তাই না নাটোর উত্তর গণভবন এগুলো আমাদের স্থাপত্য আর ভাস্কর্য তো বুঝতেছেন ত্রিমাত্রিক শিল্পকলা যেমন ধরেন যে জাগরণ চৌরঙ্গি সাবাস বাংলাদেশ এগুলো আমাদের ভাস্কর্য না আর চিত্রকলা হচ্ছে যেটা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান দেখবেন যে বিশাল বিশাল পেইন্টিং টেকিং যেগুলো করা আছে বা অনেক বড় বড় জায়গায় যে টাইলসের ছবি বা অন্য বিভিন্ন রকম পেইন্টিং থাকে এটা আমাদের চিত্রকলার মধ্যে এখন এই বিশ্লেষণটা আমরা দেখবো যে এই পোস্টারটার মধ্যে সবচেয়ে বিষয়ের ক্ষেত্রে যেমন বললাম যেখানে স্থাপত্য বিদ্যার সংখ্যাটা পরিসংখ্যানটা সবচেয়ে বেশি আমরা সেক্ষেত্রে স্থাপত্য বিদ্যা দিয়ে শুরু করতে পারি তাই না এটা প্রশ্নই আমাদেরকে বলে দিবে যেমন সিন্ধু সভ্যতার কি সিন্ধু সভ্যতার বিষয়গুলো হচ্ছে নগর পরিকল্পনা তাই চিত্রকলা করতে আসবে তখন কি আসবে নগর পরিকল্পনা কিন্তু তারপরেও যদি নগর পরিকল্পনা থাকে তারপরে আমরা কি করবো তারপরে আমরা করবো হচ্ছে এছাড়াও এখানে যে উল্লেখযোগ্য পরিমাণে কিছু ভাস্কর্য বা অন্যান্য কিছু স্থাপিত হয়েছিল তারা তাদের কিছু নাম দেবো তাদের সম্বন্ধে কিছু তাদের মাপ যোগগুলো দেওয়ার চেষ্টা করবো বা কত সালে কোথায় বর্তমানে আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো কিন্তু মোট কথা হচ্ছে স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা থাকতেই হবে জাপানি উদ্ভব প্রিন্ট আর শিল্প এই দুইটাতে হচ্ছে একটা নগর পরিকল্পনা আর একটা হচ্ছে জাপান উৎসব ওই দুইটা চিত্রকলা ভাস্কর্য যদি থাকলেও এই দুইটা একটু ব্যতিক্রম না আচ্ছা আমরা কি অনলাইনে যারা আছি তারা ঠিক মতো আমার কথা বুঝতে পারছি আমাকে একটু ক্লিয়ারলি বলেন এখন তারপর লিখবো হচ্ছে নেটের সমস্যা হচ্ছে ওই নেট হচ্ছে আমাদের এখানে যে বিরাট সাহেব আছে উনি খুব শত্রু একজন মানুষ মাঝে মাঝে ইচ্ছে করে নেটের পাওয়ারটা কম করে হ্যাঁ বিরাট সাহেব ঠিক করে এই করতেছে না স্থাপত্য আচ্ছা স্থাপত্য ভাস্কর্য আর চিত্রকলা এটাই হচ্ছে মূলত ম্যাক্সিমাম আপনার 90% প্রশ্নের যে সমাধান বা যে স্টাইল লিখবেন সেটা হচ্ছে এই যদি আপনি অবলম্বন করবেন যে কোনো ক্ষেত্রে 15 মার্কের জন্য যতটুকু লেখা লাগবে যেমন শীট খুলবেন শীট খুলে দেখবেন যে 5 পেজ 6 পেজ আপনার মাথা খুলে যাবে জানেন না জাস্ট না এইভাবে সিস্টেম করা যাবে না
প্রতিটা জিনিস ভাগ ভাগ করে প্যারা করে লিখবেন, মার্কটা অটোমেটিক ক্যারি করবে। ক্যারি না করে যদি হচ্ছে আপন তাপন স্টাইল লিখে এখান থেকে একটু এখান থেকে একটু হবে না। যেমন আমি তো এই প্রতিটা প্রশ্নে নির্ধারিত করে ডিটেলস ভাবে আপনাদের সঙ্গে আলোচনা করছি যে প্রশ্ন কিভাবে কোথা থেকে কিভাবে করলে এটা দ্রুত কমপ্লিট করা যায়, তাই না? আপনারা তো মোটামুটি চান। আচ্ছা, এখন তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাই। বুঝলেন? আপনারা একটু বই টই কিনেন না, না শীট গুলো দেখে করতেছেন। কিছু কিছু ক্ষেত্রে বই কেন আচ্ছা, বই আমি আপনাদেরকে সামনে একটা বই দিবনি। আমি একটা প্রশ্নের আমি একটা বই দিবনি, একটা বই লিখে দিব। বইটা বাইরে পাবেন কিনা সমস্যা আছে, পাওয়াটা খুব কঠিন। মানে আমাদের কাছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন স্যারের তত্ত্বাবধায়ক যে স্যার ক্যালেন্ডারের পিএইচডি, ওনার একটা বই বেরোচ্ছি। স্যারকে বললাম যে স্যার এই বইটা একটু এডিটিং করা যায় কিনা। স্যার বললেন ঠিক আছে, আমি চিন্তা করবো। বইটা কিনলে আরেকটা কোর্স আছে কিন্তু কোর্স, তাই না? আর এইগুলো ডিটেলস যত আছে সব কিছু একটার মধ্যে পাওয়া যায়। বই থাকলে হয় কি জানেন, একটা আলাদা শক্তি থাকে। শীতটা আসলে আমাকে যেমন এইভাবে আকর্ষণ করে না। একটা বই থাকলে কি হবে? বই থাকলে কি কেউ ফকির হয়? বই কিনে কিন্তু কেউ ফকির হয় না। আচ্ছা আচ্ছা, বইটার সম্পর্কে আমি আজকে না হলো কালকের মধ্যে আপনাদেরকে ইয়ে করবো নি। আমি হচ্ছে বইয়ের একটা ছবি আপনাদেরকে দিবনি, একটা মোটা বই। ওইটা কারণ এটা যেমন মোটা, ওটা এরকম মোটা হবে, হ্যাঁ এরকম মোটা হবে, কিন্তু অনেক তথ্য সম্বলিত, যেটা আমাদের আজীবন কাজে লাগবে। হ্যাঁ, বই কিনা তো কেউ ফকির হয় না, আগেই বললাম। বই কিনা নেটের প্রবলেম হচ্ছে আপনাদের কারোর মতো হয় লাউড স্পিকার অন করা আছে। আচ্ছা, আমি একটু হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করে বলি। যেমন হচ্ছে আপনারা গ্রিক সভ্যতার নাম শুনছেন, হেরোডোটাস না? আর কে আছে? আলেকজান্ডার আছে। আচ্ছা, আর হচ্ছে এর কথা শুনছেন, রোমান সভ্যতার কথা তো শুনছেন। গ্রিক এবং রোমান সভ্যতা, এই সভ্যতাটার দুটো একটু মজার কাহিনী আছে। এগুলোর ব্যাপারটা হচ্ছে কি জানেন, প্লেটো তো আছে না? এই গ্রিক, আমি একটু আমার নিজের মতো করে বলি, ঠিক আছে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতা, গ্রিক সভ্যতাটা কোথায় জানেন? গ্রিক সভ্যতা হচ্ছে বর্তমান গ্রিস, এবং এই গ্রিসে ছোট ছোট অনেকগুলা খন্ড রাষ্ট্র আছে। ছোট ছোট অনেকগুলা খন্ড রাষ্ট্র আছে। আচ্ছা, গ্রিক নিয়ে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের ছবি দেখছেন কি? নামটা শুনছে? রানী ছিল, এক রাজ্যে রাজা রানী ছিল। সেই রানীকেই হচ্ছে দুই ভাই ছিল রাজা, সেটা হচ্ছে বর্তমান অ্যাথেন্স। অ্যাথেন্সের যে রাজা, অ্যাথেন্সের রাজা ছিল হচ্ছে
রাজার দুই ছেলে ছিল। বড়টার নাম হলো এগুলা হেক্টর। বড়টার নাম ছিল হেক্টর, আর পরেরটার নাম ওটা ছোট ভাই ছিল, ওর নামটা এতটা মনে থাকে না। তো এরা দুই ভাই হচ্ছে এক রাজ্য থেকে আপনি দিকে তো মানে পাহাড়ি অঞ্চল, বিশাল বিশাল পাহাড়, ওখানে কিন্তু নদী নালা কম, সব সাগর সাগর তীরবর্তী অঞ্চলে সেই ছোট রাষ্ট্রগুলা গড়ে উঠেছে এবং সমগ্র রাষ্ট্রগুলা নিয়ে দিয়ে এসেছে গ্রিস। এবং গ্রিক সভ্যতা যে শুরু হয়, গ্রিক সভ্যতা কিন্তু গ্রিক সভ্যতা কিন্তু অনেক আগেকার একটা সভ্যতা এবং এরা কিন্তু অনেক উন্নত মানের একটা সভ্যতা। কারণ কি, তারা এমন কিছু অঞ্চলে ছিল এবং গ্রিসটা হচ্ছে এমন একটা ভৌগোলিক অবস্থানের মধ্যে আছে যেখান থেকে গোটা বিশ্বে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে। দেখো এই ব্যবসা বাণিজ্য করতে করতে আমরা বই পরে দেখি, আমরা একদম নিজের মতো করে গল্প করলে আপনাদের মনে থাকবে এবং আমরা এই যে 12,111 মোটামুটি সমাপ্ত করবো, ঠিক আছে? আর আমার প্রতি তো বিশ্বাস আছে, থিওরিক্যাল নিয়ে মোটেও কেউ টেনশন করবেন না। আমি যে থিওরিক্যাল যে স্ট্যান্ডটা বলবো পরীক্ষার আগে 4 থেকে 5টা দিন পড়বে, ক্লাস আর তো টেনশন নাই। তাহলে একটু বলবো, দেখো এই মনে করেন মাঝে মাঝে এরা হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে এক রাজা থেকে আরেক রাজা চাইবে। এদের এই যে রাজা দুই ছেলে হেক্টর আর ছোটর নাম চলে গেল, এরা দুই ভাই রাজ্যে গেছে ব্যবসা করার জন্য। তো সেখানে গিয়ে যে রাজা ছিল, রাজার আগে তো অনেক মানুষের অনেক থাকতো, আগে তো মেয়েদের মূল্যায়ন কম মানুষ, একটা সভ্যতা একটা সময়। তখন হচ্ছে যে এই মেয়েদের ছিল খুবই সুন্দরী, খুবই সুন্দর বলতে মারাত্মক সুন্দর। এখন এই রাজার যে ছোট ছেলে হেক্টর যে ছোট ভাই, দুই ভাই ব্যবসার জন্য গেছিল, গিয়ে মনে করেন হচ্ছে যে ওই মেয়ের প্রেমে বলতে 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 সে রাজি হয় না। তারপরে মেয়েটা এক সময় রাজি হয়, গিয়ে তাকে তুলে নিয়ে চলে আসে, তারপর হয়ে যাবে রাজাও জানে না যে রাজ্য থেকে নিয়ে আসছে, সে রাজারা জেনে গেছে এবং তারা কি করলো, তারা হচ্ছে ওটা রাজ্যকে বললো যে আমরা অ্যাথেন্স, গ্রিসের অ্যাথেন্সে আমরা আক্রমণ করবো এবং আমাদের যে রাজ্যের যে রানী তাকে নিয়ে গেছে, তাকে উদ্ধার করবো এবং ওটা রাজ্যে আক্রমণ করবো। তখন যে রাজা আক্রমণ করবে, মানে যে রানীকে নিয়ে গেছে, যে রাজার রানী, সে রাজার একটা ছোট ছিল বিখ্যাত নাম জানেন কিনা, দেখে ফেলিস নাম শুনছেন? আচ্ছা আপনার মুভিটা দেখেন নি? কোন দিকে এটা কোনো মুভি দেখেন না কেন? মুভি দেখলে অনেক জ্ঞান বাড়ে, মুভি দেখতে হয়, বেশি করে মুভি দেখতে হয়। পারফিউম দেখছেন? পারফিউম পারফিউম মুভি যখন দেখি আমার তো 1.5-2 ঘন্টা আমার মনোযোগ দিয়ে বসে যখন দেখি তখন থেকে ছবিটা গ্রহণ করতে থাকি। আবার দেখছেন আপনি এই ধরনের মুভিগুলো দেখলে ইতিহাসের যে মানে বিষয়গুলো থাকে আমরা অনেক কিছু জানতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই যে বিভিন্ন সভ্যতার সময় ওই যে করছিল মহেন্দ্র একটা মুভি দেখছিল, এই টাইপের জিনিসগুলো ঐতিহাসিক যে প্রেক্ষাপটের জিনিসগুলো দেখতে হয়। যেমন আমাদের এই যে টিপু সুলতান, তারপরে হচ্ছে আরো নতুন যে রাজা তাদের তো আমরা ম্যাক্সিমাম হয়তো দেখছি। তো তখন এই যে রানীকে যখন তুলে নিয়ে চলে আসে ছোট ভাই, তখন এরা জানতো যে রাজা রানীকে জিজ্ঞাসা করছে এই রাজা হচ্ছে শক্তিশালী এবং এই সৈন্য 8 লাখ 10 লাখ করে, তখন এতগুলো সৈন্য বিশাল লাখ লাখ সৈন্য। তখন হচ্ছে যে রাজা জানতো যে আমার রাজ্য আরো টিকবে, আরো টিকবে না। এখন এই রাজ্য অ্যাথেন্স হচ্ছে এমন ভাবেই তৈরি করা যে গোটা রাজ্যটাকে বাইরে শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে এই ধরনের সিস্টেম দিয়ে টোটালটাকে একটা ক্লোজিং করা, ক্লোজিং করা। সেইখানে এর মধ্যে এদের কাছে খবর আসে যে আপনারা যা রানীকে নিয়ে আসছে এর জন্য রাজা হচ্ছে যুদ্ধের ঘোষণা দিচ্ছে এবং আমাদের রাজ্য আক্রমণ। এই সময় গ্রিসের ওই যে বললাম যে ভৌগোলিক একটা অবস্থান ছিল যার গোটা পৃথিবীতে বিখ্যাত ব্যবসা বাণিজ্যের জন্য এবং গ্রিসে এই যে
বেশ কিছু রাজা তো আসতে গেছে এরকম থাকতোই। এই থাকতে 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 হঠাৎ করে তখন ওরা আক্রমণের জন্য লাখ লাখ রাজি করে এই রাজা ঢুকতে পারতেছে না। এখন না ঢুকতে পেরে কি করবে বুঝতে পারছে না। যে রানীকে নিয়ে আসছে সেই রানী কত জানে যে ওই রাজা কতটা মিশ্র। লাস্টে হচ্ছে ওরা কি বললো বিশাল বিশাল ঘোড়া তৈরি, কাঠ দিয়ে ঘোড়া তৈরি করলো, বিশাল বিশাল ঘোড়া, যেটা হচ্ছে কি বলবো 3 তলা 4 তলা সমান তার ঘোড়া তৈরি করলো। এবং ওই রাজা বললো যে আমরা আপনার রাজ্যে আসছি, আমাদের একটা গিফট নিয়ে আসছি, আপনার গিফট গুলা দিতে। কারণ ঘোড়া হতে কোনোভাবে সে রাজ্যের মধ্যে প্রবেশ করতে পারছে না। তখন এই ঘোড়াগুলাকে সে রাজ্যে জোগাড় করলো, কাঠের ঘোড়া, কাঠ দিয়ে তৈরি করার ঘোড়া। এই কাঠের ভিতরে ঘোড়ার ভিতরে হাজার হাজার সৈন্য ঢুকাইতে। তখন এই ধরনের কি রাজারা তো মাস্টার প্ল্যান করে ঢুকছে, রাজা ঢুকতেই হবে। তখন হচ্ছে এইভাবে রাজ্যকে উড়িয়ে দেয়, যদি রানীকে পায় না, মানে গোটা রাজ্য একদম উৎসিত হয়ে যায়, রাজা মারা যায়। বেশ কিছু যে রানীকে যে রাজা ছোট ছেলে নিয়ে আসছিল সেই ছোট ছেলে বড় ভাইটা মারা যায়, দেখটাও মারা যায়। একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে সেই রাজ্যটা পড়ে যায়। ওটা একটা ধ্বংস হয়ে যায়। এইভাবে বিশ্বের প্রতিটা ঘটনা চলতে থাকে। আজকে এরাদের সাথে ওই রাজার গন্ডগোল, কাউকে ওটা থেকে এই রাজার সাথে গন্ডগোল, মানে অনেকগুলো ক্ষুদ্র রাষ্ট্র, প্রায় 1 ক্ষুদ্র রাষ্ট্র এইভাবে থাকতো। থাকতে 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 তারা দেখতেছে যে আমাদের জনসংখ্যা কমে যাচ্ছে, আমাদের শরীরও কমে যাচ্ছে। হ্যাঁ, আমাদের মেয়েরা থাকতো, তাদের ক্ষমতা কমে যাচ্ছে, মানে অন্যরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে, এটা শুনে যাচ্ছে। তখন কি করলো তারা হচ্ছে তখন সমস্ত রাজ্যকে খেলা করতো যে আমরা আগামী কিছু সময় বসবো এবং বসে একটা সমাধান রাখবো, যাতে এই ধ্বংসযজ্ঞ, বিগ্রহ, মারামারি, যেগুলো আমাদের মধ্যে না থাকে, শান্তির বার্তা নিয়ে রাজ্যগুলো সুন্দরভাবে বুঝতে পারবো। তখন কি হল, সব রাজাগুলো আসলে আসার পরে অনেকটাই খেলা তো তখনই আছে। ঠিক এইভাবে কিন্তু অনলাইনে খেলার প্রতিযোগিতা শুরু হয়। সব রাজাগুলো একসাথে বসে সিদ্ধান্ত নিল আমরা আর নিজেদের মধ্যে মারামারি করবো না। আমরা এই যে যুদ্ধগুলো আমরা যুদ্ধগুলো করতাম, সেই যুদ্ধগুলো এখন খেলার মাধ্যমে করে। তখন আসলে কিছু খেলা চলছে, খেলায় যে পাটনার একটি স্টেডিয়াম আছে, মন্দির আছে, কলোসিয়াম একটি স্টেডিয়াম, কলোসিয়াম ইতালির একটা বিখ্যাত একটা জায়গাতে, ইতালির রোম। কলোসিয়াম একটি স্টেডিয়াম আছে, যে স্টেডিয়ামে আগে হচ্ছে মানুষ বেড়ে যে যুদ্ধ করতো, সবাই মানুষকে মারা দেখতে পাওয়া। স্টেডিয়াম দেখেন বিশাল হচ্ছে গোল টাইপের কোনো কিছু দেখেন না, ওই সিরিয়াল গুলোতে আগে করলো যে সৈন্যরা মারামারি বা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জনকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে আসার পর স্টেডিয়ামে বের করে দিত, তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে যে জিতবে সে বেঁচে থাকবে, যে হেরে গেলে সে মারা যাচ্ছে। আবার যে জিতত তার সাথে আবার শিখলে লড়াই দিত, এগুলোও এই টাইপের মানে পৃথিবীতে একটা জন্য একটা বিষয় ছিল। তারপরে মেয়েদেরকে তখন সম্মান দেওয়া হতো না, এবং মেয়েদেরকে বাজেভাবে সব জায়গাতে উপস্থাপন করা হতো, রাশি হিসাবে উপস্থাপন করা হতো, এবং তাদের শুধুমাত্র ব্যবহারের উদ্দেশ্যে সেই সময়টাতে মানে করা হতো সবাই, সব মেয়েদেরকে। ঠিক আছে, তো এইটা আমাদের যে আপনার 50 থেকে 70 দশকের মধ্যেও দেখবে যে মেয়েদের স্ত্রীকে এক সময় ব্যবহার করা হয়। এটা কিন্তু সেই দিন ছিল মেয়েদের সম্মান, তারপরে মেয়েদের অনেক বিষয় থাকে না, পরিপূর্ণ অধিকার বাস্তবায়ন, এই বিষয়গুলো আস্তে 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 ঠিক করলো। একটা স্বাভাবিক তারা ভয়ঙ্কর একটা বিষয় ছিল। এই যে গ্রিক সভ্যতা, এই গ্রিক সভ্যতা যখন এইভাবে আস্তে আস্তে সব রাজারা সম্মিলিত হয় এবং হয়ে একটা ডিসিশনে আসে, এখন আমরা এই মারামারি পদ্ধতি করবো, তীরগুলো চালানো শিখবো, বল্লম চালানো শিখবো, তলোয়ারবাজি করবো, গোল প্রতিযোগিতা দিব, গোল দৌড়টা দিব,
এইভাবেই কিন্তু আস্তে 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 সংস্কৃতির বিকাশ, মানুষের মধ্যে পুরুষত্ববাদ জেগে ওঠে, মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্যের বেড়ে যায়। আর একটা জিনিস তোমরা জানে যে আমাদের যখন মৌলিক চাহিদাগুলা পূরণ হয় তখন কি হয়? মৌলিক চাহিদা যখন আমাদের পূরণ হয় তখন আমরা আমাদের শখ পূরণ করি, তাই এটা তো জানি না সবাই। মৌলিক চাহিদাগুলো 5টা চাহিদা আছে, সেগুলো যখন পূরণ হয় তখন আমরা কি করি? ভালো পোশাক করি বা ভালো অন্যান্য জিনিসপত্র ব্যবহার করি, তাই কিনা? তারা কি করি? তারা কি আমরা আমাদের খাবার জিনিসপত্র গুলো ব্যবস্থা করি। তো তখন এইভাবে দেখা যাচ্ছে যে মৌলিক চাহিদা পূরণ হচ্ছে, সমাজে একটা শান্তি শৃঙ্খলা আসতেছে, তখন কি হলো? এই যে শিল্প রচনা, ভাস্কর্য রচনা, বা তখন তো আর এত কিছু ছিল না। তখন কি থাকতো? একজন আর্টিস্ট, সেই ইঞ্জিনিয়ার, সেই আর্টিস্ট, সেই হচ্ছে সেই একটা সর্বস্ব এটুকুই তো। তখন এখান থেকে শিল্প রচনা শুরু হচ্ছে পৃথিবীতে এখনো ছড়িয়ে আছে নাম করে বিশেষ ভাস্কর্য, তাদেরকে মহামারী তাদের নাম করে বিশেষ ভাস্কর্য গোটা পৃথিবী বিখ্যাত। গ্রিকরা অনেক সভ্য, তারপরে আপনার ওই যে 300 না 300 জন না 400 জনের একটা সুন্দর ব্যাটালিয়ান ছিল গ্রিকে। হ্যাঁ, 300 জন। ওর নাম কি জানা ছিল? স্পার্টাকাস। হ্যাঁ, স্পার্টাকাসের জায়গা নাম এটা কিন্তু ওই ঠিক আছে। এরা এতটা শক্তিশালী এবং এতজন এবং এদের মানে বুদ্ধিদীপ্ত বিষয়গুলো ছিল অনেক উচ্চ মানের, যে কোনো জায়গা থেকে এরা কিন্তু অনেক উচ্চ মানের ছিল। তখন তারা কি করলো? এই যে আপনার বিভিন্ন প্রকার স্থাপত্য শুরু হলো, রাজপ্রাসাদ তৈরি করা শুরু হলো, ভাস্কর্য তৈরি করা শুরু হলো, শহরের সুন্দরভাবে সাজানোর জন্য বিভিন্ন পরিকল্পনা গঠন করা হলো। সে অনুযায়ী রাস্তা এই যে প্লাটো সক্রেটিস, তারপরে হেরোডোটাস, নাকি এই টাইপের অনেকজন ব্যক্তিত্ব আছে যারা ওই যে নগরকে সুন্দরভাবে সাজানোর জন্য এগিয়ে আসে এবং আস্তে 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 গ্রিক সভ্যতা জগতের ইতিহাসে বিখ্যাত হয়ে ওঠে। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের মৌর্য সভ্যতা তো জানেন না, মৌর্য ছিল সেই মৌর্য সভ্যতা চন্দ্রগুপ্ত মৌর্য, আর তার ছেলের নাম কি? সম্রাট অশোক। এর আমলে ভারতীয় সভ্যতা জগতের ইতিহাস বা আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাসে যত রকম ভাস্কর্য স্থাপনের শিল্প রচনা হয়েছে গোটা বর্ষে এখন পর্যন্ত সেটা করতে পারে। এবং এই যে গ্রিক সভ্যতা মজার ব্যাপার হচ্ছে মৌর্য সভ্যতাকে অনেকটা অনুকরণ করে। এখন আমাদের উপমহাদেশের যে কালচার বা কৃষ্টি কালচার বা সমাজ যে প্রভাবটা ফেলে, দেখবেন যে আমরা বাস্তবতা যতটা বিশ্বাসী দেখবেন অতটাই বা কিছুটা কম হলেও আমরা কিন্তু মন থেকেও কিন্তু অনেক কিছু করে থাকি। যেমন এই যে ছোটখাটো উদাহরণ বলতে গেলে দুটো দেখেন যে 9টা না 10টা হাত দেখায়, আমাদের 10টা 9টা মাথা, এইগুলো তো আমাদের কল্পনা শক্তি না, কল্পনা। তারপরে ইসলামে কিন্তু দেখবেন যে ব্যাপারগুলো আছে আমরা দেখবেন যে বাস্তবতার সঙ্গে কল্পনাকেও যুক্ত করি আমাদের শিল্পকর্ম রচনায়। দেখবেন যে আমরা ছবি আস্তে আস্তে উল্টা ছবিও দেখবেন না, কারণ এটা আমাদের জিনিস সিস্টেমটা এমন যে আমরা বাস্তব যা তা তো করি, বাস্তবের বাইরে মন থেকে অনেক কিছু করার চেষ্টা করি। দেখবেন আমাদের চেহারা দেখবেন যে মাল্টি নির্দিষ্ট কোনো জাতির সাথে আমাদের সকল জাতির মিশ্রণ, এই জন্য আমরা এত খারাপ। হ্যাঁ, আমাদের মাটি পানি আছে না, এইটা আমাদের খারাপ করে দিবেন। তখন কি হলো? যে মৌর্য যুগের যত শিল্পকর্ম টোটালের মধ্যে কি থাকতো? বাস্তবতা এবং মননশীলতা,
যে সংমিশ্রণে আমাদের শিল্পকর্মগুলো রচনা হতো। দেখবেন আমরা একস্ত্রাণ ছবি বেশ আগে থেকে তৈরি হতো। তাহলে আমরা রাবণের 9টা মাথা কেন দেখি? 9টা মাথা মানে 9 রকম শয়তানি বুদ্ধি বা 9 রকম কীর্তিকলাপ ওর মাথার মধ্যে আছে, এটা বোঝা যাচ্ছে। আর 10টা হাত মানে 10টা হাত মানে 10 রকম তার শক্তি বোঝা যাচ্ছে, যে একা এসে সামনে। এখন দিকের দিকে যদি যান, নীরবের দিকে যান, ওরা হচ্ছে আমার বাস্তবতা। ওরা এইসব পুরানি, এইসব মনস্কতা, বিভিন্ন কিছু পছন্দ করে। ওরা কি করে বাস্তবতা, বাস্তবতা যা দেখতেছে, আমাকে যা দেখতেছে, আমাকে ডিটেল সেভাবে আঁকায়। আর আমাদের উপমহাদেশে আমরা সেভাবে আঁকাই, পাশাপাশি একটু অ্যাড করি, অ্যাড করি, ভালো ভালোটা তৈরি করি, হ্যাঁ, চেষ্টা করি। তখন কি হলো, এরা আমাদের কালচারের প্রতি প্রেমে পড়ে গেল এবং আমাদের কালচারটাকে কিছুটা অনুকরণ করলো। ওই গ্রিক সভ্যতা, মধ্য সভ্যতা কিছুটা অনুকরণ করলো। এবং মজার ব্যাপার হচ্ছে, রোমান সভ্যতা আবার গ্রিক সভ্যতাকে অনেকটা অনুকরণ করছে। রোমান সভ্যতা বিখ্যাত, মানে আগেকার সভ্যতা ছিলই তো হচ্ছে ইতালি, মানে রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, মধ্যপ্রাচ্যে হচ্ছে মেসোপটেমিয়া আর মিশর, আর আমাদের উপমহাদেশে হচ্ছে সিন্ধু, ল্যাটিন আমেরিকা যা মায়া অস্টে, আচ্ছা ওদিকে গেল চীনা সভ্যতা, আরেকটা গেল হচ্ছে জাপানিজ সভ্যতা। এই হচ্ছে টোটাল আমাদের পৃথিবীর ব্যাপ্তি বা মানচিত্র। ঠিক আছে, এই রোমান সভ্যতা গ্রিক সভ্যতা অনেকটা পাশাপাশি। রোমান সভ্যতা গ্রিক সভ্যতাকে অনুকরণ করে তৈরি করা, এবং রোমান সভ্যতা গ্রিকের একটা সভ্যতাকে অনুকরণ করে নতুন কিছু অবশ্যই কিছুটা বের করবে। এবং রোমান সভ্যতা পরবর্তীতে গ্রিক সভ্যতা অনুকরণ করার পরে এরা শিল্পকর্ম এত পরিমাণে বেশি চর্চা করছে এরা, যেমন পৃথিবীর একটি স্বর্গত বলা হয় শিল্পকর্ম চর্চার জন্য। স্বর্গতলায় কোথায়? ইতালিকে বলা হয়। ইতালি, টোটাল ইতালির জায়গায় ওখানে ছবির হাট বসে, আমাদের সূর্যের হাট বসে, ওখানে ছবির হাট বসে। ওখানে আপনার বিভিন্ন আপনার যে কোনো শিল্পের ক্ষেত্রে ওদের শিল্পের সম্মান সবচেয়ে বেশি শিল্পে সম্মান হবে। যেমন একমাত্র বাংলাদেশে আর্টিস্টের কদর কম, বাইরের দেশে আর্টিস্টের কদর প্রচন্ড পরিমাণে বেশি, কারণ তারা আর্টিস্টকে ব্যবহার করতে পারে। আপনি ব্যবহার করছেন, এই কারণে দেখবেন তো আমাদের পোশাক আশাক, চাল চলন, এই যে বিভিন্ন ছবির মেকআপ টেকআপ, আমাদের এডিসি, আমাদের চ্যানেলগুলো, আমাদের দেখবেন মার্চ যতটা আপনি ইন্ডিয়া বা দেশে অ্যাডগুলো দেখবেন একটু এর মধ্যেই একটা গল্প তৈরি করে, দেখেন না? এর মধ্যে আমার মনে হয় একটা চকলেট নিয়ে আমার একটা গল্প সাজায়, যে চকলেটটা আমরা খাইতেই থাকি, যে পান চাল থেকে শুরু করে সব কিছু এমনভাবে তৈরি করে দেখবেন তারা অনেক থিঙ্কিং নিয়ে সব কিছু তৈরি করে। কিন্তু আমাদের দেশে সব বা আরো অনেক কার্যকলাপ নাই কেন? এখানে আর্টিস্ট সেখানে থাকলে আমরা ব্যবহার করতে পারি না। আমরা তো আমাদের পেটের ভাতে ঠিক মতো দিতে পারি না, আমরা তো আমাদের মৌলিক চাহিদা না করতে পারলে আমরা তো ওদিকে যেতে পারবো না। আমাদের এত জনসংখ্যা, উর্বর জনসংখ্যার জাতি। তো এই হচ্ছে আপনাদের গ্রিক সভ্যতার আমল নাম। এখান থেকেই কিন্তু এই যে জলপাই পাতার মালা, জলপাই পাতার মালাটা দিয়ে গ্রিকের যে আগে অলিম্পিকে যে পুরস্কারগুলো দেওয়া হতো, সেটা তো যে একটা কোনো মাথায় জানে, আপনি তো জানবেন। এরা এমনিতেও মনে থাকে, আমরা বৈশাখের সময় পড়ে না কথা, এই টাইপের কি অলিম্পিক যারা গোল্ড মেডেল পায় তাদের কি মাথায় একটা ফুল দেয়, মেডেল দেয়, তাই কি না? ওই যে মাথায় যে ফুল নিয়ে দেয় না, এটা হচ্ছে জলপাইয়ের পাতা আর কি যেন ওই চেনটাকে তৈরি করা হলো। ওখান থেকে কিন্তু অলিম্পিকের সূচনা, ওখান থেকে এই যে অস্ত্রের বদলে অস্ত্র দিয়ে অন্য খেলা তৈরি হয়, তিন ধরনের খেলা, বল, তলোয়ার বাজি করা, এগুলা সেখান থেকে আস্তে আস্তে কি হয়, ধীরে ধীরে তৈরিতে হয়। এবং ওই গ্রিক সভ্যতায় হচ্ছে যে গ্রিক সভ্যতাকে কিন্তু বলা হয় ইউরোপের স্তুতি কাকা। ওই সময় যে ব্যক্তি ছিল
আলেকজান্ডারের সময় আসতে পারে যে শিল্পের জন্য একটা বিশাল একটা জায়গা তৈরি হয়ে গেছে। গ্রিসের যে বললাম যে অবস্থান করতে থাকে অবকাঠামো সেটা বিশাল ব্যাপার। এখান থেকে গ্রিস অনেক উন্নত ছিল, এখন তো গ্রিস ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। আজকে তাদের সীমানা কমে গেছে, সীমানা কমে গিয়ে নতুন যে দেশের জন্ম হয়েছে, তাই না, ধীরে অনেক কিছু ভেঙে গেছে এবং তাদেরকে অনুকরণ এবং আমাদের এই উপমহাদেশীয় কালচারকে অনুকরণ করেই হচ্ছে আপনার এই যে গ্রিস আর রোমান সভ্যতার বর্তমানে একটা অবস্থান। আমাদের এই সভ্যতাকে সবাই গ্রহণ তাদের কেন করে জানেন? কারণ ওরা কিন্তু হাসতে কম জানেন না, লোকেরা হাসে কম, ওরা কিন্তু কাজ করে প্রচুর, ওরা প্রথম থেকে কাজে বিশ্বাস করে, ওরা নামের সাথে একটু ওয়াদা সেটা ওরা 100% আপনার ওয়াদাটাকে কমপ্লিট করবে। ওরা কিন্তু বেমানি যাবে, ওরা কিন্তু যা বলেন তাই। ধরেন আপনার সাথে আমি বিল করতেছি যে ভাইজান আমি আপনার কাছে বিল করবো, দাম বললাম আপনাকে 10 টাকা, আপনি বললেন 9 টাকা, আপনি বিল করে আমার সাথে হ্যান্ডশেক করলেন না, ঠিক আছে ডান। আপনি জিনিসটা নিতে পারবেন, আমি জানি আপনি জিনিসটা আমাদের দিকে সিস্টেম আছে, দেখবেন যে কিনে নিয়ে গিয়ে বলেন আমি এখন নিতে পারছি জিনিসটা একটু খারাপ দেখতেছি না, সিস্টেম নাই, ওরা আমাদের এই দেশের প্রেমে আরেকটা কারণে পড়ে, সেটা হচ্ছে আমাদের যে হাসি তামাশা খারাপ, এটা আমাদের মধ্যে না হয়। বর্তমানে আগামী 15-20 বছর পরে দেখবেন যে আমাদের এই উপমহাদেশ পৃথিবীকে লিড দিচ্ছে। হচ্ছে আমরা যখন কাঁদতে পারি, তেমন নাচতে পারি, তেমন মারামারি করতে পারি, তেমন শিল্প করতে পারি, আমাদের মধ্যে সব আছে। আমাদের আবহাওয়ার মধ্যে শীত আছে, বর্ষা আছে, গ্রীষ্ম আছে, সব আছে, যেটা অন্য পৃথিবীর আর কোথাও নাই। পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সন্তান পালন করার জন্য আমাদের উপমহাদেশটা বেস্ট, তার মধ্যে বাংলাদেশটা বেস্ট, তার মধ্যে রাজশাহীটা বেস্ট। না জানেন কি রাজশাহী হচ্ছে সরকারি পদে ওটা পৃথিবীর মধ্যে বিখ্যাত। আমাদের এখানে যে আবহাওয়াটা, যে পানি, যে বাতাস, এটা কোথাও নয়। ওই জন্য রাজশাহী ছেড়ে কোনো মানুষ সহজে একবার আসবে আর যেতে চায় না। আমাদের জীবনযাত্রার মান সীমিত, স্বাভাবিক অন্তর থাকে, আমাদের মারামারি হয় না, খুব স্বাভাবিক। যাই হোক, এই যে বিষয়গুলোর জন্যই হচ্ছে আমাদের এই উপমহাদেশের অন্যান্য সভ্যতাগুলো ব্যাপক হারে একসময় ঝুঁকেছিল এবং আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে তারা ধারণ করে তারা হচ্ছে অনেক অনেক কিছুই মানে রচনা করছে তাদের ক্ষেত্রে। এই হচ্ছে টোটালি হচ্ছে আপনার গ্রিক এবং রোমান সভ্যতার মূল প্রেক্ষাপট। আমরা যখন এই যে প্রেক্ষাপটগুলো জানবো না, তখন আসলে কিভাবে কি লিখতে হবে আমরা তো বুঝি। যেমন এখন যদি প্রশ্ন হয় যে গ্রিক সভ্যতার সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন, তাহলে আমরা কি লিখবো? প্রথমেই লিখবো হচ্ছে ভূমিকা, যে গ্রিক সভ্যতা এক সময়কার বিখ্যাত একটি সভ্যতা, যাকে ইউরোপের শ্রুতিকাগার বলা হয়। এই সভ্যতার কিছু বিখ্যাত ব্যক্তিবর্গ ছিল যার দ্বারা গোটা পৃথিবী আজও আমরা তাকে কিছু কিছু ক্ষেত্রে ফলো করি। তারপরে আসবো আমরা এর অবস্থান, গ্রিক সভ্যতা হচ্ছে অমুক সমুদ্র তীরবর্তী অঞ্চলে বা অমুক জায়গায় গড়ে উঠেছে আনুমানিক এত থেকে এত খ্রিস্টপূর্বে, তাই না? এটা হওয়ার পরে এবার আসবো আমরা গ্রিক সভ্যতা বিস্তারিত আলোচনা। এবার বিস্তারিত আলোচনা যেমন করতে যাবো তখন লিখবো যে গ্রিক সভ্যতা স্থাপত্য, সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, তিন ক্ষেত্রে গোটা পৃথিবীতে ব্যাপক প্রকার অবদান রেখেছে এবং তাদের এই স্থাপত্যবিদ্যা আজও আমরা আমাদের পৃথিবী স্মরণ রাখি এবং সেই পথে এগোচ্ছে। তারপরে আমরা এখন করে আস্তে 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 কি বিস্তারিত ডিটেল লিখবো। ধরেন লিখলাম আমরা হচ্ছে যে প্রথমে লিখলাম স্থাপত্য, এদের যে হচ্ছে এই যে স্থাপনা গুলো আছে তার সম্বন্ধে লিখতে হবে, কোনটা কোথায় অবস্থিত একটু লিখলেন, কত সালে অবস্থিত সেটা লিখলেন, বর্তমান কি অবস্থা সেটা একটু লিখলেন। এরকম 2 থেকে 3টা উদাহরণ দিতে হবে, ঠিক আছে? দিয়ে জাস্ট 3 মার্কের জন্য যতটুকু লেখা লাগে স্থাপত্য 3 মার্কের মতন লিখে ছেড়ে দিলেন। ভাস্কর্য আসলেন, ভাস্কর্য যদি দেখেন ভাস্কর্য বেশি আছে তাহলে ভাস্কর্য আগে দিবেন, স্থাপত্য বেশি থাকলে স্থাপত্য আগে দিবেন, মানে যেটা বেশি থাকবে সেটা বেশি দিবেন, মানে আগে দিবেন। তারপরে এভাবে সাজাবেন যে আমার স্থাপত্য বেশি আছে, তারপরে ভাস্কর্য আছে, তারপরে চিত্রকলা আছে। তারপরে এবার লিখবো আমরা ভাস্কর্য। ভাস্কর্যের ক্ষেত্রে গ্রিক তো একটিটিয়া, ভাস্কর্যগুলো লিখবেন, 3-4টা ভাস্কর্যের নাম দিবেন, কোথায় কোনটার বর্তমানে অবস্থান আছে সেটা একটু চেষ্টা করবেন লিখার পরে এটাও 3 মার্কের যতটুকু লেখা লিখে শেষ করবেন। আবার লিখলেন এবার চিত্রকলা, অনুরূপ ভাবে এটা হচ্ছে 2 মার্কের জন্য যতটুকু লেখা যায় লিখে কমপ্লিট করলেন, তাহলে আপনি মার্কসটা ফুল পাবেন। বুঝা গেছে? মার্কসটা ফুল পাবেন। কিন্তু
ওই শীট খুলতে দেখবেন যে প্রচুর পেজ, আপনার তো আঙ্গুল পাকায় ফেলবেন, তাই না? এইভাবেই আপনার গ্রিক সভ্যতা লিখবেন, রোমান সভ্যতা লিখবেন, মিশর, মেসোপটেমীয়, সিন্ধু সবই হচ্ছে। জাপানিজ একদিন তো পড়াইছি, যে চাও চো একদিন পড়াইছি। এরপরে হচ্ছে মৌর্য, আর একটা থাকবে, এগুলো সামনে দিন পড়ি, এর শীটটা শেষ করব। আর আমরা হচ্ছে এটার পরে করণকুশন আসছে, করণকুশন শীটটা পড়বো। আজকে টোটালি টিপিক্যালটাই নিব, ঠিক আছে, ভালো করে দিয়ে করণকুশন নিয়ে এটা মোটামুটি শেষ করবো। ওকে, আচ্ছা এখন আপনারা বলেন যে গ্রিক রোমান সভ্যতা নিয়ে আর কি কোনো কারো প্রশ্ন আছে? এত ট্যালেন্ট হয়ে গেল সবাই। না, তার মানে তোমার গার্লফ্রেন্ড? ও তো 4টা গার্লফ্রেন্ড না, 4টায় কত চাইছে মানুষজন, কাউকে দেখ বলতেছে আরো বাড়াবে একটা। এই হচ্ছে আপনাদের গ্রিস এবং রোমান সভ্যতার মূল প্রেক্ষাপটের ইতিহাসটা আমি বললাম। ইভেন্ট ওই যে রোমান সভ্যতার যে কলিসিয়াম যে স্টেডিয়ামটা ছিল, ওটা কিন্তু বিখ্যাত একটা স্থাপত্য, মনে থাকবে? কলিসিয়াম একটা স্টেডিয়াম আছে, স্টেডিয়ামটা দেখবেন এখনো অনেক জায়গায় ছবিতে দেখতে পারবেন। এখানে ছবি টবি আছে কিনা, এখানে গ্রিক সভ্যতার কিছু আছে। আসলে এগুলো সম্পর্কে আমরা যখন না ঘাটাঘাটি করবো না, আমরা জানতে পারবো না। এই জন্য আমাদের উচিত কি জানেন, মূল প্রেক্ষাপটটা জানা, এবং হচ্ছে সাউন্ড আসতেছে না, এটা কি শুধু আপনার প্রবলেম না সবার? কারো সাউন্ড শোনা যাচ্ছে না, কারো সাউন্ড শোনা যাচ্ছে না।